স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি খালেদ মহিউদ্দিন। শীত পড়তে শুরু করার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে বিয়ের মৌসুম, তাই ব্যস্ততাও বাড়ছে বিয়ের আয়োজনে সহায়তা করা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের। সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেছে বিয়ের আনুষ্ঠানিকতার ধরনও। শহুরে জীবনে সীমাবদ্ধ জায়গায় প্যান্ডেল খাটিয়ে বিয়ের আয়োজন এখন প্রায় অসম্ভব, তাই উৎসব চলে ভিন্ন আঙ্গিকে। আয়োজনের মেজাজে এসেছে পরিবর্তন। বিয়ের অনুষ্ঠানের সঙ্গে এখন প্রায় অবিচ্ছেদ্য সম্পর্ক ওয়েডিং প্ল্যানার্স, বিউটি এক্সপার্ট আর কমিউনিটি সেন্টারের। আধুনিকতার ছোঁয়ায় আমাদের ঐতিহ্য কতটা বজায় থাকছে, কতটাই বা আসছে সত্যিকারের নতুনত্ব, সেই প্রশ্ন উঠছে অহরহ। আজকের বাংলাদেশে আমরা কথা বলবো এসব নিয়েই। বিয়ের সেকাল একালের অনেক কথাই উঠে আসবে আলোচনা। জানিয়ে রাখি, আজকের বাংলাদেশে মতামত প্রশ্ন পাঠাতে SMS পাঠাতে পারবেন ইমেল করতে, লিখতে পারবেন ফেসবুকে, টুইটারেও। এসব বিষয় নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে আছেন মগবাজার ঐতিহ্যবাহী কাজী অফিসের প্রাক্তন কাজী জনাব পীরজাদা সৈয়দ শরীয়তুল্লাহ, আছেন সোহাগ কমিউনিটি সেন্টারের স্বত্বাধিকারী হাজী আব্দুল মোতালিব, আছেন রূপ বিশেষজ্ঞ ফারজানা শাকিল এবং ওয়েডিং ফটো জার্নালিস্ট ও প্ল্যানার প্রীত রেজা। স্বাগত আপনাদের। এছাড়া আমরা সরাসরি কথা বলবো চট্টগ্রাম কমিউনিটি সেন্টার মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুদ হাসান পিঙ্কি, সিলেট থেকে সিলসিলা ডেকোরেটর ব্যবস্থাপনা পরিচালক ইয়াহিয়া আহমেদ এবং খুলনা থেকে ফুল ব্যবসায়ী দোলন চাপার স্বত্বাধিকারী মশিউর রহমানের সাথে। স্বাগত আপনাদেরও। আমাদের এই অনুষ্ঠানটি যে হবে আজকে, সেটি যখন আমরা সামাজিক ওয়েবসাইটগুলিতে জানিয়েছিলাম, তখন একজন খালিদ হাসান জীবন তিনি মন্তব্য করেছেন অনেকটা এরকম যে এই দুর্মূল্যের বাজারে পালিয়ে বিবাহ করাই উত্তম। তাতে দুইটা সুবিধা, অল্প খরচে বিয়ে পার হয়ে যাবে, আর একটা সুবিধা হচ্ছে যে অন্যের বালিকা বান্ধবী বা প্রেমিকাকে বিয়ে করতে হবে না। সে যাক, আমি প্রথম প্রশ্ন জনাব শরীয়তুল্লাহ আপনাকে করতে চাই যে আপনি তো বিখ্যাত, অবিখ্যাত, সাধারণ, অসাধারণ অনেক মানুষের বিয়ে করেছেন, পালিয়ে এসে বিয়ে করেছেন, এমন কোন বিয়ে পড়ানো ঘটনা আপনাকে ঝামেলায় পড়তে হয়েছে না কিনা কখনো? যেহেতু আমি 1 বছর যাবতী ছিলাম, অনেক পদই আমার কাছে আসছে। আচ্ছা, ঝামেলাও পড়ছে, আর ঝামেলা পড়েও নেই, এবং গার্জিয়ান খুশিও হয়েছে, সব প্রকারই আসছিল। আমরা নাটক উপন্যাসে প্রায় দেখি যে প্রেমিক প্রেমিকাকে বলছে, অথবা প্রেমিকা প্রেমিককে বলছে চলো মগবাজারের কাজী অফিসে যাই। মগবাজারের কাজী অফিসে গিয়ে পালিয়ে বিয়ে করার ঘটনা অনেকই ঘটেছে তাইলে আপনার? অনেক ঘটেছে, কিন্তু সেটাকে আবার বৈধ করেই আমি নিয়েছি আইনগতভাবে, শরীয়ত মতে। শরীয়ত মতে বৈধ করা মানে হচ্ছে যে তাদের বয়স এবং মানে বিবাহ উপযোগিতা এবং সাক্ষী। সাক্ষী কি রেডি সাক্ষী থাকতো না? মানে রেডিজার সাক্ষী নিয়ে আসতো, বা আবার উপস্থিত সাক্ষীও নেওয়া হইতো। তার কারণ হচ্ছে বিবাহটা বৈধ। কাজে এই বৈধ হবে যখন নাকি বালেক বালিকা হবে। আর যদি অপ্রাপ্ত বয়স্ক মহিলা হয়, তাহলে ওই বিবাহ আমরা রেজিস্ট্রি করতাম না। আচ্ছা আচ্ছা, তো মানে সেই ক্ষেত্রে সেইটা বয়সটা একটু নজর রাখা। জি হ্যাঁ। বাংলাদেশের প্রথম ব্যক্তি মালিকানাধীন কমিউনিটি সেন্টার হচ্ছে সোহাগ কমিউনিটি সেন্টার। আমাদের অনেক দর্শক এরকম জানতে চেয়েছেন যে আপনার বিয়ে কমিউনিটি সেন্টারে হয়েছিল কিনা। হাজী আব্দুল মোতালেব যদি একটু বলতেন। না, আমার বিয়ে সোহাগ কমিউনিটি সেন্টার হয় না। বিয়ের অনুষ্ঠানের জন্য কমিউনিটি সেন্টার একটা করা হবে ঢাকা শহরে, এই আইডিয়াটা আপনার কিভাবে মাথায় আসলো? মূলত এটা হয়েছে 1983-তে। আমার বাস্তির বিয়ের জন্য আমি কমিউনিটি সেন্টার খুঁজতেছিলাম। জি। তখন কমিউনিটি সেন্টার বলতে ঢাকাতে হাতে গোনা কয়েকটা, আজিমপুরা কলোনিতে ছিল একটা, এজিবি কলোনিতে ছিল একটা, আর সে লেডিস ক্লাবে ছিল একটা, আর রেড ক্রস এই যে আপনার মগবাজার, সরি কাউরান বাজার, এখানে খ্রিস্টানদের একটা ছোট মোটো ছিল। এইটা এই ছাড়া আমার জানা মতো আমি সব ঘুরে ফিরে দেখছি, উপায় নাই, দেখা নাই। তখন আমার ধারণা হলো কোথায়, তো আমার ইস্কাটন যেটা আছে 91 নম্বর ইস্কাটনে, সেই ইস্কাটনে আমি বলার জায়গা যখন পাইলামই না, আমার ওইটা তখন নির্মাণাধীন, একতলার ছাদ ডালা হয়ে গেছে, সেন্টারে সব খুলে ফেলছি, নিচেটা পুরো ফাঁকা, সামনে বেশ অনেকগুলো জায়গা ছিল, তখন উপরের কাজ চলতেছিল। তখন আমি ধারণা করলাম যে এইখানেই করি, ডেকোরেটর আইনা, আর তো উপায় নাই। তো ডেকোরেটর আইনা এখানে আমার বাস্তির বিয়েটা সম্পন্ন করা হইল এখানে। আচ্ছা, তখন সোহাগ কমিউনিটি সেন্টারটা কি সোহাগ কারণ নামে, না সোহাগ মানে আদর সোহাগের? আমি এটা বলছি, প্রস্তুত দিচ্ছি আমি। তো ওই দিন থেকে আমার এক মাথায় একটা আসলো যে আমাদের এই ঢাকাতে 83-তে কিন্তু লোক সংখ্যা এত ছিল না, আর অনেক কম ছিল। তখনই আমার ধারণা হলো যে এই একটা ব্যবসা এটা ভালো হবে, আমার নিজের থেকে আমি অনুভব করতে পারলাম।
দ্য আইডিয়া। তারপরে আমি আপনার এটাকে ওই কমিউনিটি সেন্টার ঘর করতেছিলাম, এটার আমি মডিফিকেশন কিছু করলাম, কইরা আমি একতলায় আমি শুরু করলাম। আমার এই কমিউনিটি সেন্টার আমি একতলায় আমি শুরু করলাম, করার পরে আমি অ্যাড দেওয়ার পর দেখলাম যে যেই দিন অ্যাড দিলাম ঠিক তার পরের দিনই কোথায় বিজ্ঞাপন দিলেন? বিজ্ঞাপন কাগজে, খবরের কাগজে আচ্ছা, যে আসলো একজন কাস্টমার, তো বিয়ামকা হ্যাঁ আমাদের রেডি আছে। তখন কি ভাড়া দেবো কি দাঁড়বো, আমি গেলাম 1800 টাকা। তো 1800 টাকাটা আমি আরম্ভ করলাম, সেটা আরম্ভ হইল 1984-এর 18 অগাস্ট সেই বিয়েটা এলো। তখন আমি উদ্বোধনও করি নাই, ভাবলাম যে আসছে জন হয়ে যাক, একজন ঠেকায় পড়ছে, বিয়েটা সেরে দেই, হয়ে গেল। এরপরে আপনার আমি সমাজ কল্যাণ বিভাগের সেক্রেটারি সাহেব এবং ওনাকে ডাইরেক্টর সাহেব ছিলেন, ওনারা আমার কাছে আসলো যে আপনার কমিউনিটি সেন্টার তার কোথাও নাই, আপনি আমাদের 9টা মেয়েকে যারা নাকি আপনার ওই থাকে এতিমখানা, কালীগঞ্জের দিকে ওদের একটা ক্যাম্প আছে, ওইখানে এতিম যাদের ছেলে পেলে নাই, বাপ মা নাই, আপনার এখানে দিতে চাই। তখন আমি ভাবলাম যে ঠিক আছে হোক, আমার এটা যখন খালি আছে, আমার একটা অ্যাডও হয়ে গেল। আর তখন ওখানে প্রধান অতিথি হবে, তখন এরশাদ সাহেবের প্রেসিডেন্ট, এরশাদ সাহেব ছিলেন তখন প্রেসিডেন্ট, ওনার বিবি সাহেব রওশন এরশাদ আইলেন প্রধান অতিথি, আর রাবেয়া ভুইয়া উনি ছিলেন সেকেন্ড অতিথি, উনি এই সমাজ কল্যাণের সঙ্গে জড়িত ছিলেন। তো ওনারা আসলো 9টা, আর আমার উপরে চাপাই দিল 300 লোকের একটা বিয়েতে যে সমস্ত খাওয়া দাওয়া হয় এগুলো আপনার খাওয়াইবেন। আমি আলহামদুলিল্লাহ। তারপরে আপনার এই দিন তারিখ ঠিক কইরা আর আসলো, এই মেয়েরা সবাই আসলো, সমাজ কল্যাণের তরফ থেকে 9টা সেলাই মেশিন দিল। আর সোহাগ নামটা কোত্থেকে আসলো? সোহাগ নামটা হলো আমি অ্যাড দিলাম যে সোহাগ একটা কমিউনিটির নাম দাও, আমি 1000 টাকা আমি পুরস্কার দিব যে এই নামটা যেমন চয়েস যেটা হয়। তখন এইটা পাওয়ার পরে অনেকের চিঠি আসা শুরু করার পরে আমি দেখলাম যে তখন আমার ওয়াইফ বলল, দেখো তুমি নাম খুঁজতেছে না নাম তো আমার ঘরে আছে। কিরকম? আমার একটা ছেলে 1.5 বছর আগে মৃত হয়েছে, ছেলে ছিল, এরপর আমার একটা ছেলে হয়েছে, ওর নাম তখন বয়স মাত্র 1.5 মাস, এর নাম রতন সোহাগ, আদরের নাম সোহাগ। আমি সোহাগ নামটা তুমি রাখো। আমি আলহামদুলিল্লাহ। খুবই খুবই ইন্টারেস্টিং। এই সোহাগ কমিউনিটি সেন্টারের ইতিহাস, এবং আমি সোহাগ কমিউনিটি সেন্টারে আমি এই নাম রাখলাম। ফারজানা আপা, সময়ের বিবর্তনে বিয়ের যে সাজগোজে বড় কোনো পরিবর্তন আসছে কিনা? আমরা খালি চোখে একটা পরিবর্তন তো দেখি, আগে তো বিয়ের সাজ শুধু কনেকে সাজালেই হতো, এখন কনের মা, বরের মা, কনের দাদি, মানে সেই তারাও সাজতে আসছে, মানে নো অফেন্স অফকোর্স, কিন্তু মানে চেঞ্জ তো একটা হচ্ছে যে হ্যাঁ, লোকজনদের একটা অ্যাওয়ারনেস আসছে, শখ আছে, অ্যাফোর্ডেবিলিটি আছে, সবকিছু নিয়ে এক্সপোজার আছে। তারপর আরেকটা আপনার আমার কাছে মনে হয় যেটা, যে ধরেন খুব সহজে ধরেন আপনি একটা যখন সাজগোজ করে, আগেকার দিনে তো ধরেন ঘরেই সাজা হতো, তো যখন বউটাকে নিয়ে আসে তার রিলেটিভস বা বান্ধবী সবারই শখ তো থাকে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম যখন তারা আসে, সো তারা ওটা চিন্তা করে যে একটা জায়গায় কেন করি না, যখন সার্ভিসটা অ্যাভেলেবেল আছে, এটা সহজেই পাওয়া যায়, ট্রাফিকের একটা ব্যাপার, রাস্তার একটা ব্যাপার, তো এক জায়গা থেকে আমরা এই কাজটা করে দেন ইটস ইজিয়ার। আমার কাছে মনে হয় যেটা ইজিয়ার, যে খুব সহজে কাজটা পাচ্ছে সেই জন্য। না মানে আগে তো শুধু কনেই দোকানে গিয়ে সাজতো সাধারণত, এখন আরো অনেকে তার সঙ্গে সাজছে এই কারণে যে আপনার ধরেন ওই সাজটা হয়তো তারা ঘরে সাজতো, এখন তাদের ধরেন যখন উঠাতে যায়, গাড়িতে যায়, যাওয়া আসা, একটা রাস্তার একটা সময়ের একটা ব্যাপার থাকে না, যে আপনার খুব ট্রাফিক, তো সেই জন্য তারা একটা জায়গায় এসে, আর যেটা আমি বলেছি যে আপনি এই সার্ভিসটা তো আমরা দিয়ে থাকি, তো সেখানে থাকে। আর ইটস নট দ্যাট যে সবার সাজ যে কোণে সাজ হবে তা না, ধরেন সিম্পল একটা চুল বাঁধা বা কিছু যেটা ওনারা বাসায় করতেন, সেই জিনিসটাও কিন্তু ওনারা এখানে করছেন। গ্রুপ করে করলে কি ব্যয় একটু কম পড়ে? অনেক কম পড়ে। মানে তারপরে ধরেন এই যে একজন কোণে সাজলে দুজন ফ্রি, এরকম আছে। আচ্ছা এটাও আছে। জি, কি বলছিলেন আপনি? তো এটা আর যেটা হয় যে ধরেন মানে একজন বউয়ের সাথে যে লোকজন আসে, ওনারা
এই জিনিসটা আমি ফিল করি যে ওনারা আবার বাসায় যাবেন, আবার আসবেন। সো অনেকটা সুবিধার জন্য মনে হয় হয়। আর শখ তো থাকেই, যে এখন যে জিনিসটা বলেছে যে মানুষের মধ্যে শখ আছে, চেঞ্জ এসছে। সো দে ওয়ান্ট, হ্যাঁ, যে শুধু মেকআপ সাজটাও যে শুধু সাজটা না, সাজটা ভালো সাজও হতে হবে, বিকজ সাজেরও তো পরিবর্তন এসছে। রাইট। প্রীত, মানে ওয়েডিং প্ল্যানিং এর সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি আসলে? মানে বিয়েটা করব আমি, প্ল্যান করবেন আপনি, কেমন মানে সবচেয়ে বড় আমরা যেটা বলি, আমাদের যেটা মোটো, ইউ ড্রিম, উই ডিজাইন, উই মেক ইট হ্যাপেন। কারণ আমরা স্বপ্নটা চাই, কিভাবে ধরেন স্বপ্ন? হ্যাঁ, আপনি স্বপ্ন দেখছেন এটা করবেন, সেটা সেই বাস্তবতার জায়গা থেকে, সেই আপনি যে সেন্টারটা ঠিক করছেন সেখানে সেটা সম্ভব কিনা, কিভাবে করলে স্বল্পতম সময়ে সবচেয়ে ভালোভাবে আপনাকে সার্ভিসটা দেওয়া যেতে পারে, সেই জায়গা থেকে আসলে প্ল্যানারের সার্থকতা হচ্ছে যে আসলে আপনার স্বপ্নটাকে রাঙিয়ে দেওয়ার জন্যই আসলে প্ল্যানার সার্থকতা। এবং আমরা যেটা বলি, আপনি আপনার বিয়ের প্রোগ্রামে আসবেন আপনি হোস্ট হিসাবে, আমরা মূল দায়িত্বটা থাকবে আমাদের উপর। কারণ আজকে আপনি দেখেন আমাদের যানজট বলেন, সবার ব্যস্ততার কথা বলেন, সবকিছু মিলিয়ে আসলে খুব অল্প সময়ের মধ্যে আমাদেরকে অনেক কিছু অ্যারেঞ্জ করতে হয়। আমরা যারা প্রফেশনালি এই প্ল্যানিং সার্ভিসটার সাথে জড়িত আছি, আমরা খুব স্বল্প সময়ের মধ্যে হয়তো আপনাকে সেই জায়গায় পৌঁছে নিতে পারি আপনার কিছুটা স্বপ্নের কাছে। এর মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি? ধরেন এরকম কি হয় না, মা একরকম চাচ্ছেন, ছেলে আরেক রকম চাচ্ছে, বউ আবার আরেক রকম চাচ্ছে? হ্যাঁ, এইটা তো হয় সচরাচর। আজকাল যেটা হচ্ছে যে সবাই ইকোনমি চিন্তা করছে, দুপক্ষ মিলে হয়তো একটা প্রোগ্রাম করছে, অনেক সময় দেখা যায় দুপক্ষের অনেক রকমের মতামত, মাঝে মাঝে আমাদেরকে মধ্যস্থতা করতে হয়, কিছুটা এপাশ কিছুটা ওপাশ, সবকিছু মিলে একটা লক্ষ্যের দিকে চলে যেতে হয়। কেমন কাজটা কঠিন না মানে মজার থেকে? কাজটা ভীষণ কঠিন এবং চ্যালেঞ্জিং এই অর্থে যে আমরা যেই সার্ভিসটা প্রোভাইড করছি, আমি চাইলেও পরদিন কোনো কিছু ফেরত দিতে পারবো না। এবং আমার ফার্মে আমি যে জিনিসটা এস্টাবলিশ করার চেষ্টা করছি, নো এক্সকিউজ। আমি চাইলেও আজকের কোনো ভুলের জন্য আপনাকে সরি বলে আমি পরদিন সকালে আপনাকে কোনো কিছু ফেরত দিতে পারবো না। আজকে যদি আমি কোনো প্রোডাক্ট সেল করতাম, আমি একটা শেরওয়ানি সেল করছি, কোনো কারণে আপনার শেরওয়ানিটা ছেঁড়া পড়লো, আমি আপনার বাসায় পাঠিয়ে দিলাম, কফি খাইয়ে পুষিয়ে দিলাম, সরি বললাম, কিন্তু আমি কিন্তু আপনার ইভেন্টের কোনো কিছু ফেরত দিতে পারবো না। সো এই প্রফেশনালিজম ভীষণ চ্যালেঞ্জিং, ভীষণ কঠিন একটা কাজ, কিন্তু আবার একই সাথে ভীষণ মজার একটা কাজ। আমরা একটু ঢাকার বাইরে থেকে কথা বলি। চট্টগ্রাম কমিউনিটি সেন্টার মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুদ হাসান পিঙ্কি। মাসুদ হাসান পিঙ্কি, বাংলাদেশের অন্যান্য জেলায় যে বিয়ের অনুষ্ঠানগুলি হয়, সাধারণত সেই বিয়ের অনুষ্ঠানগুলির সাথে চট্টগ্রামের বিয়ের কি কোনো আলাদা তফাৎ আছে বা আলাদা কোনো বৈশিষ্ট্য আছে যেটা শুধু চট্টগ্রামেই দেখা যায়? ওরকম কোনো কিছু কি আছে জনাব পিঙ্কি? না, বিয়ের জি, আমি ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে যেটা বলছি যে চিটাগংয়ের বিয়ের অনুষ্ঠানগুলিতে ঢাকার যে বিরিয়ানির প্রচলনটা যেমন প্রথমে খুব বেশি ছিল, চিটাগং এটা প্রথম অবস্থায় খুব একটা বেশি ছিল না। পরবর্তীতে গিয়ে দেখা গেল যে আপনার চিটাগং এখন ওই আগের পোলাও কোরমার সাথে বিরিয়ানির প্রচলনও হয়ে গেছে। অলমোস্ট বিয়ে শাদীর ব্যাপারে অলমোস্ট সেম এখন। তবে চট্টগ্রামের যে জিনিসটা স্পেশাল, এটা হচ্ছে মেজবান। আচ্ছা, মানে খাওয়ার দিক দিয়ে একটু পার্থক্য Hello? আছে। জনাব ইয়াহিয়া, সিলেটের বিয়েতে কি কোনো রকম আলাদা কোনো কিছু আছে কিনা? আমাদের একজন দর্শক উনি মন্তব্য করেছেন, বিয়ে দেখতে হলে আসেন সিলেটে, ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত পর্যবেক্ষণ করলে বুঝবেন হোয়াট ইজ বিবাহ ইন সিলেট। আসলে উনি কি বুঝতে চেয়েছেন আমি বুঝি নাই। সিলেটের বিয়ে কি খুব আলাদা কিছু কিছু হয় জনাব ইয়াহিয়া? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে সিলেটের বিয়ে অনেক অনেক সুন্দর হয়, যেমন লাইটিংটা, ডেকোরেশন যেটা হয় সেটার মধ্যে। ধন্যবাদ আপনাকে। আসলে সিলেটের বিয়ে অনেক অনেক সুন্দর হয়, যেমন লাইটিংটা, ডেকোরেশন যেটা হয় সেটার মধ্যে লাইটিং, গেট, বড় বড় গেট করি আমরা, এবং লাইটিংটা পুরো ভাষাতে আমরা একদম সরিয়ে দিই, গাছপালা একদম লাল নীল সবুজ বাতি দিয়ে ভরে দিই। যে ডিজাইনে যে গাছ যে কালারে আছে ওই কালার দিয়ে আমরা ম্যাচিং করার চেষ্টা করি। বিশেষ করে আরেকটা জিনিস যেটা আমাদের সিলসিলায় আছে সেটা হলো গিয়ে ঘোড়ার গাড়ি এয়ার কন্ডিশন, যেটা বাংলাদেশের কোথাও নেই। এই প্রথমই সিলেটে আমাদের বাংলাদেশের ইতিহাসে এয়ার কন্ডিশন ঘোড়ার গাড়ি টমটম। এয়ার কন্ডিশন ঘোড়ার গাড়ি টমটম, জি, ইন্টারেস্টিং। কিন্তু আমরা তো সিলেটের বিয়ে যে এত আলাদা হয়, আমরা তো এটা বোঝার কোনো উপায় নাই। সিলেটের লোকরা তো বাইরের জেলার লোকদেরকে বিয়ে শাদী দেয় তো না, দাওয়াতও করে না, ঠিক কি না জনাব ইয়াহিয়া? না, আমরা আসলে দাওয়াত করি না সেটা না। না, দাওয়াত হয়তো আমাদের করে অনেক। হ্যাঁ, আমরা দাওয়াত করি না সেটা না। সিলেটের অনেক,
হ্যাঁ, সিলেটের অনেক মানুষ আছেন, আত্মীয়স্বজন আছেন বাইরের জেলাতে, অনেককে ঢাকার এবং বিভিন্ন জেলাতে আছে, ওরা নিয়ে আসেন দাওয়াত করে। তখন আমরা দেখি যে ওরা এসে বলে যে সিলেটের বিয়েটা চমৎকার হয়েছে, এটাই আর কি। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটু খুলনা থেকে কথা বলছি দোলন চাপা ফুলের স্বত্বাধিকারী জনাব মশিউর রহমানের সাথে। জনাব মশিউর রহমান, খুলনায় এই যে বিয়েতে ফুলের ব্যবহার সেটা কি মানে আগে থেকে বাড়ছে না কমছে, মানে ট্রেন্ডটা কি? জি খালেদ ভাই, জি আগের থেকে অনেক অনেক বাড়ছে। আগে তো আপনার হতো হচ্ছে কাঁচা মানে এই যে কাগজের ফুল, পাইপ, এইগুলা, বুঝছেন? হ্যাঁ, হ্যালো জি এখন খালেদ তাজা ভাই। ফুল দিয়ে করছেন আপনারা সব? হ্যাঁ, কাগজের ফুল, এখন এখন সবই তাজা ফুল। যেহেতু আমাদের দেশে মানে আমাদের খুলনায় এখন প্রায় অর্ধ শতাধিক ফুলের দোকান, অনেক প্রচলন বাড়ছে, বুঝছেন? গ্লাডিওলাস, জারবেরা, তারপরে আপনার গাঁদা ফুল, দেশি ফুল, রজনী, বিভিন্ন জিনিস দিয়ে আমরা এখন ডেকোরেশন করি আর কি। যেমন হোটেলগুলানে বিয়ে শাদী হলে অনেক ডেকোরেশন, সুন্দর সুন্দর ডেকোরেশন আমরা এখন খুলনায় করতেছি। আচ্ছা মশিউর রহমান, বুঝছেন আপনাকে খালেদ ভাই? মশিউর রহমান আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গেই থাকবেন। আপনারা, আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে অতিথিদের সঙ্গে আরো কথা হবে। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। সৈয়দ শরীয়তুল্লাহ, আপনার কাছে জানতে চাইবো যে আপনি তো একটি কথা বলা যে আপনি দেশে সবচেয়ে বেশি বিয়ে পড়িয়েছেন, এটা কি কোনো সংখ্যা আপনার কাছে আছে যে আপনি মোট কতটি বিয়ে পড়িয়ে থাকতে পারেন, বা এটার এই সংখ্যা আপনার অ্যাকাউন্ট করলে বা আনা যায়, কারণ আমাদের তো এই করা সব লিস্টি করা আছে, তাই ওটা আমরা করি নাই কোনো সময়। তবে বছর 10 আগে আমাকে বলছে লাখো বিয়ার কাজ, পেপার আসছে লাখো বিয়ার কাজ, 1 লক্ষ, আরো 10 বছর আগে, আরো 10 বছর আগে, তারপরও আপনি বিয়ে পড়িয়েছেন। হ্যাঁ, আপনি মানে কতদিন ধরে তাহলে এই পেশাটা আপনার আছে? 1966 থেকে 1966 থেকে আপনার 12 সন পর্যন্ত, 11 সন পর্যন্ত। আচ্ছা, তার মানে তো মানে আরো কত। হাজী আব্দুল মোতালেব সাহেব, আপনি একটু বলবেন যে মানে ব্যবসা হিসাবে কমিউনিটি সেন্টার কিরকম, মানে এটা ব্যবসা হিসাবে খুব আকর্ষণীয় ব্যবসা কিনা? মানে অত্যন্ত ভালো ব্যবসা হ্যাঁ। এককালীন ছিল। যেমন 30 দিনে 1 মাস আমার না প্রত্যেক দিন 2টা করে বিয়ে হইতো। শুধু এক একটা মাসে খালি একদিন বাদ যাইতো আমার 59টা বিয়ে হয়েছে। জি, কেমন, কিন্তু এইটা আমার দেখা দেখি আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আইসা কালে এদিকে থেকে টাকা বেশ টাকার কুমির হয়ে গেল বাসে। এরপরে আস্তে 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 দেখা দেখি করতে 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 ব্যাঙের ছাতার মতো গজায় উঠলো। ব্যাঙের ছাতার মতো অনেক কিছু হয়ে গেছে। কিন্তু প্রীতরাজা এই সম্পর্কে কিছু বলতে হ্যাঁ, কিন্তু চাচ্ছেন? আমার যেটা মনে হয় যে আমাদের জনসংখ্যা বাড়ছে, আমাদের সম্ভাবনা বাড়ছে, আমাদের কমিউনিটি সেন্টার বাড়ছে, লোকও তো অনেক বাড়ছে। এত কিছু পরও তো আপনার কোনো কমিউনিটি সেন্টার খালি যায় বলে আমার মনে হয় না। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আজকাল আমরা যারা ওয়েডিং প্ল্যানিং করছি, নতুন কোনো কিছু ইন্ট্রোডিউস করানোর চেষ্টা করছি, আমাদের পক্ষে অনেক কমিউনিটি সেন্টারে কাজ করা খুব কঠিন হয়ে দাঁড়ায়। অনেক কমিউনিটি সেন্টারে কাজ করার ব্যাপারে অনেক বিধিনিষেধ দেওয়া হয়। খুব দুঃখজনকভাবে সেটাকে এক ধরনের নেগেটিভ চর্চা হয় বলে আমি মনে করি। অনেক সেন্টারে আমি চাইলেও আমি কাজ করতে পারি না। আমার ক্লায়েন্ট চাইছে আমি প্রোগ্রামটা করি, উনি যা চায়, ওনার যা পছন্দ হয়তো সেটা আমার সাথে মিলছে, কিন্তু আমি চাইলে কিন্তু এই মুহূর্তে কমিউনিটি সেন্টারে কাজ করতে পারবো না। জি, মোতালেব ভাইকে এটা নিয়ে কিছু বলবেন যে উনি যেটা অভিযোগ করছিলেন যে মানে নির্দিষ্ট ডেকোরেটরের বাইরে, নির্দিষ্ট কিছু লোকের বাইরে কমিউনিটি সেন্টারে কাজ করতে দেওয়া হয় না বা পারে না। না, এটা আমি শুনেছি কেউ কেউ বলছে নির্দিষ্ট ডেকোরেটর, নির্দিষ্ট ফুলের কাজ। আমারটার মধ্যে আমি রিল্যাক্স করে দিছি। আচ্ছা, রিল্যাক্স করে দিছি, বাবরসি রিল্যাক্স করে দিছি, এভরিথিং রিল্যাক্স। তোমার ইচ্ছা দিয়ে তুমি জায়গা আমার দিয়ে করাইতে পারো, আমার লোকজন আছে, আপনি ইচ্ছা করে আপনি করতে, আপনি বাবরসি আপনার লোক ইচ্ছা করতে পারেন। জি আপা, আমার ওনাদের প্রবলেম হচ্ছে আমার যেটা হয় বিকজ আমাদের তো একটা মানে রিলেটিভলি একটা সম্পর্ক থাকে ফটোগ্রাফি অ্যান্ড মেকআপ। সো আমার যেটা প্রবলেম হয় যে এরা যেহেতু ছবি টবি তুলে ভালো তুলে, আমি যেটা বলেছি শখ টক, এখন আমাদের ব্রাইডাল মেকআপ যেটা সেটা আরো আগে করতে হয়। সো আগে যেরকম ছিল যে বউ 7টার সময় ছাড়লে বা 6টার সময় ছেড়ে দিলে ঠিক শেষ হয়ে যেত, এখন ওদের জন্য আমাদেরকে একটা সময় দিতে হয়, বিকজ 1 ঘন্টা তাদের আরো আগে ছাড়তে হয়, যে না বউ সবসময় বলে যে আমাদের ফটোগ্রাফি করতে হবে এটা সেটা। সো আমাদের জন্য ওটাও একটা প্রবলেম যে বউগুলিকে আগে ছাড়তে হয়। আপা আমার খুব জানতে ইচ্ছে করে যে এরকম হয় কিনা যে ধরেন যাকে আপনি বউ সাজালেন
সে তার সাজটা পছন্দ করলো না ফাইনালি গিয়ে, তারপরে ছবি টবি তোলার পরে তার খুব মন খারাপ হলো, আপনার সাথে কখনো দেখা হলো, আপনাকে বললো যে আমার সাজটা পছন্দ হয় নাই, আপনি বললেন ফটোগ্রাফারের দোষ, ফটোগ্রাফার ভালো ছবি তুলে নাই, এরকম হয় হ্যাঁ, কিনা? হ্যাঁ, হ্যাঁ, এরকম এরকম হয় অনেক কিনা? বা ঘটনা। ফটোগ্রাফারের সত্যি দোষের কারণে তাকে ভালো না দেখা না যায় না? অনেক ঘটনা হয়, কারণ এটা তো অহরহই হয়ে থাকে, বিকজ আমার জায়গা থেকে আমি এক্সপার্টিস, মানে ধরেন একটা এক্সপিরিয়েন্স কাজ করে, তো আমি প্রথমে যেটা ধরেন যদি সাজসজ্জার ব্যাপারটা বলেন, সেখানে আমি একটা জিনিসই বলি যে স্কিন টোনের ব্যাপারটা, যে এটাকে ন্যাচারাল ভাবে রাখতে। তো সেই জায়গাটা একটু গন্ডগোল হয়, যে ধরেন বউ হয়তো চায় যে একটু স্কিনটা স্বাভাবিকভাবে একটু ফর্সা করতে বা ইয়ে করতে, তখন এটা একটা ব্যাপার থাকে। আর ওখানে হয়তো আমি হয়তো একটু স্কিন টোনটা রাখলাম, সেটা হয়তো সে পছন্দ করলো না, বা সবাই তাকে বললো তোমাকে ফর্সা লাগছে না, সেই ব্যাপারে আমাকে শুনতে হয় যে আমার মেকআপটা। আর ফটোগ্রাফিতে প্রবলেম হয় যে অনেক সময় যেটা ধরেন আমি তো আই স্টাডিড মেকআপ, সো সেখানে আমার কিছুটা এক্সপিরিয়েন্স কাজ করে যে ভিডিও লাইটে অনেক সময় যদি তোলা হয় সেই ছবিটা কিন্তু ভালো আসে না। আচ্ছা, পৃথ্বরাজের কাছে একটি দর্শকের প্রশ্ন আছে, সেটি আগে একটু আপনি যদি মানে মনে রাখেন, আপনার কথাটা আপনি বলবেন। ওনার নাম আখি, উনি আপনাকে প্রশ্ন করেছেন যে আপনি ওয়েডিং প্ল্যানার কি করে হলেন, আপনি কি এই বিষয়ে কোনো পড়াশোনা করেছেন, আপনি কোনো কোর্স নিয়েছেন, কোনো ট্রেনিং সেন্টারে আপনার কোনো ইয়ে আছে কিনা, কিভাবে আপনি হলেন? কিছুটা এটার সাথে রিলেট করি, শাকিল আপা যেটা বললেন, সেটা হচ্ছে আমার কাছে মনে হয় যে দিন শেষে আসলে সব দোষ ফটোগ্রাফারের। ধরেন আপনি স্টেজে লাইটিং এর সমস্যা, স্টেজে ডেকোরের সমস্যা, বা আমার চেহারা খারাপ, সেটা আমি একদমই মানতে না, আমি গাণিতিকভাবে প্রমাণ করে দিতে পারি প্রতিটা মানুষই আসলে আমরা সুন্দর। তো আমাদের যেটা হয় যে এটা তো আসলে এক ধরনের টিম ওয়ার্ক। মেকআপটা কিরকম হচ্ছে, ড্রেসটার সাথে পিছনে ব্যাকগ্রাউন্ডটা কন্ট্রাস্টটা যাচ্ছে কিনা, কোথায় মরিচাটা থাকছে, চেয়ারটা লো হাইটেড হচ্ছে কিনা, পিছনে কোনো কিছু ডিস্ট্রাক্ট করছে কিনা। কিন্তু যেহেতু ফাইনালি শুধুমাত্র ছবিটা আপনার কাছে থাকে, সো আপনি স্টেজের ভুলটাও মাথায় থাকে না, কোনো কারণে হয়তো অন্য কোনো ভুলও মাথায় থাকছে না, সব দোষটা এসে পড়ছে আসলে ফটোগ্রাফির উপর আর কি, সেটা একটা ব্যাপার। আর দর্শক প্রশ্ন করেছেন, দর্শক যে প্রশ্নটা করেছেন, আমি প্রথম দিকে ফটোগ্রাফি হিসেবে কাজ শুরু করি, একদমই আমি ওয়েডিং ফটোগ্রাফিটা করতাম। পরে দেখলাম যে একটা নিজস্ব ভিডিও টিম না থাকলে আসলে কাজের ভীষণ অসুবিধা হচ্ছে, এই লাইটটা বুঝতে পারছে না, উল্টো পাশ থেকে ধরছে, টিম ওয়ার্কটা ঠিক হচ্ছে না, তখন একটা ভিডিও টিম দাঁড় করলাম। তারপর সাজেশন দিয়ে দিতাম যে ঠিক আছে আপনি ব্ল্যাক শেরওয়ানি পরবেন, পেছনে এটা রাখেন, কন্ট্রাস্টটা দেখতে ভালো লাগবে, চেয়ারটা লো রাখেন, এটা সেটা ব্লা ব্লা ব্লা। কিন্তু দেখা যেত যে আমাদের এখানে যারা কাজ করেন সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, দিন শেষে আসলে সেটা হতো না। ওই জায়গা থেকে প্রথমে কিছু এক্সপেরিমেন্টাল কাজ শুরু করি, যেহেতু আমি বলি যে আমাদের বেসিকটা খুব ক্লিয়ার, আপনি কি কালার শাড়ি পরলে পেছনে কোন ব্যাকগ্রাউন্ডে থাকলে দেখতে ভালো লাগবে, চেয়ারটা একটু লো হাইট হলে পেছনে কোনো কিছু ডিস্ট্রাক্ট করবে না, ছবির জন্য ছবির জায়গা থেকে যেগুলি সম্ভব, সে জায়গা থেকে আসলে আস্তে আস্তে কাজ করতে করতে, আমাদের দেশে তো ওয়েডিং প্ল্যানিং নিয়ে পড়াশোনার সুযোগটা কম, তবে গুগলের এই যুগে আসলে আপনি চাইলে যে কোনো বিষয়ে আপনি যে কোনো ভাবে পড়াশোনা করতে পারবেন, সেভাবেই কাজটা শুরু করা। আমরা একটু চট্টগ্রামের যে আমাদের কমিউনিটি সেন্টার মালিক সমিতির সাধারণ সম্পাদক জনাব মাসুদ হাসান পিঙ্কি আছেন, আপনার নামটা কিন্তু আমাদের মানে আমার মনে রাখতে খুব একটু অসুবিধা হচ্ছে, মাসুদ হাসান পিঙ্কি। পিঙ্কি ভাই, আপনি একটু আমাদেরকে বলবেন যে একটি কথা এখানে আসলো যে অনেক সময় কমিউনিটি সেন্টারের যে মালিকরা তারা ডেকোরেটরদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেয় না, বা ওয়েডিং প্ল্যানারদের স্বাধীনভাবে কাজ করতে পারে না, নির্দিষ্ট ডেকোরেটরদের সাথে কাজ করতে বলে বা নির্দিষ্ট প্ল্যানারদের সাথে কাজ করতে বলে, এটা আপনাদের ক্ষেত্রে কতটা ঠিক জনাব পিঙ্কি? জি, আমি যতটুকু জানি যে আমাদের যে জিনিসপত্রগুলি আছে এর বাইরে ধরেন আপনার ফুলের কাজ কিংবা অন্য এক্সট্রা কিছু ডেকোরেশন করতে হলে এটা পার্টির ইচ্ছে অনুযায়ী ওনারা নিয়ে আসেন, এখানে কোনো বাধা ধরা নাই। আমি যতটুকু জানি, আমার অন্তত চট্টগ্রামে কিছু কিছু জায়গায় যদি থেকেও থাকে ওটা আমার নলেজে নাই। এছাড়া ওনাদের খুশি মতো ওনারা যেখান থেকে দরকার বাবুর্চি, ফুল, ডেকোরেশন, আমাদের যে জিনিসগুলি আছে এগুলির বাইরে যেগুলি লাগে ওগুলি ওরা নিয়ে আসতে পারে। জনাব পিঙ্কি, আপনাকে ধন্যবাদ। আমি একটু ইয়াহিয়া আহমেদের কাছে জানতে চাইবো যে সিলেটের কি অবস্থা, সিলেটে কি ডেকোরেটররা স্বাধীনভাবে যে কোনো কমিউনিটি সেন্টার? আপনাকে ধন্যবাদ। আমি একটু ইয়াহিয়া আহমেদের কাছে জানতে চাইবো যে সিলেটের কি অবস্থা, সিলেটে কি ডেকোরেটররা স্বাধীনভাবে যে কোনো কমিউনিটি সেন্টারে কাজ করতে পারে, না একটা ডেকোরেটরের একটা কমিউনিটি সেন্টারের সাথে একটা বিশেষ সম্পর্ক রাখতে হয় বা বিশেষভাবে যুক্ত হতে হয়? সিলেটের প্রক্রিয়াটা কিরকম জনাব ইয়াহিয়া? জি, সিলেটের একটা সমস্যা হলো কি যে ডেকোরেশনের উপরে অনেক সময় নির্ভর করে যে আপনি কীরকম ডেকোরেশন করবেন এবং সময়টা কতটুকু নেবে। আমাদের বিশেষ করে সিলেটে সকালে দিনের বেলায় আমাদের ফাংশনটা হয়, অনুষ্ঠানটা হয়, তখন গিয়ে আমরা রাত্রে কাজ করতে হয়।
অনেক সময় দেখা যায় যে কাজটা রাত্রে করতে গিয়ে ডেকোরেটার্সের মালিকরা তালা বন্ধ করে দিচ্ছে কিংবা বলছে না আজকে রাত্রে হবে না, কালকে সকাল থেকে আপনারা কাজ করেন। তখন দেখা যায় সকাল থেকে কাজ করে এইটা কভার করা যাচ্ছে না। এইটা একটা সমস্যা হয় আর কি মাঝে মাঝে। কিন্তু মানে কোনো কাজ করতে সময় কোথা থেকে কোনো বাধা দেওয়া হয় না, সেটা মানে সেটা বোঝা গেল যে মানে ইয়াটা। আমি একটু খুলনার ফুল ব্যবসায়ী মশিউর রহমানের সাথে কাছে জানতে চাইবো যে জনাব মশিউর রহমান, খুলনায় এই সিস্টেমটা কিরকম যে আপনারা যে কোনো কমিউনিটি সেন্টারে যে কোনো সময় গিয়ে কাজ করতে পারেন বা যে কোনো বিয়ের অনুষ্ঠানে যে কোনো সময় গিয়ে কাজ করতে পারেন? জনাব মশিউর রহমান। জি, আমরা যে কোনো সময় যে কোনো বিয়ের অনুষ্ঠানে যে কাজ করতে পারি, এতে আমাদের কোনো বাধা ধরা নেই। আমরা সুন্দর সুন্দর ডেকোরেশন দিচ্ছি এবং খুলনা আগের থেকে অনেক উন্নত ডেকোরেশন দিয়ে আমরা এখন কোনো সমস্যা নেই এগুলা নিয়ে আমাদের খুলনায়। জনাব মশিউর রহমান, আপনাকে ধন্যবাদ। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে বিশেষ করে প্রীতরেজা এবং ফারজানা আপার কাছে জানতে চাইবো যে আমাদের দর্শকরা প্রশ্ন করেছেন এবং অনেকেই আমাদের রিসার্চ টিমও এই ব্যাপারটা একটু জানতে চাইছিলেন যে আমাদের যে বিয়ের সাজ, বিয়ের প্ল্যানিং এর মধ্যে হিন্দি সিনেমার বা হিন্দি সিরিয়ালের একটা বড় প্রভাব থাকছে কিনা। আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। ফারজানা আপা, আপনাকে দিয়ে শুরু করি যে আপনারা যে কনে সাজাচ্ছেন সেই কনে সাজানোর ক্ষেত্রে হিন্দি সিনেমা, হিন্দি সিরিয়ালের একটা বড় প্রভাব থাকছে কিনা এবং দর্শকরা জানতে খুব চায়। বেশি থাকছে, অনেক অনেক সময় থাকে। এটা হয় কি যে এক্সপোজারটা যেহেতু আমরা ইজিলি খুব মানে চ্যানেল দেখতে পারি, পপুলার থাকে, সো ওরা ওই সাজটাকে স্বাভাবিকভাবে যায় এবং কাপড়ও ওরকম কেনা হয়, সেটা চাই। আর যেটা আমার আন্ডারে থাকে, অনেক সময় আমি এটা সবসময় বলি যে ব্রাইডাল অনেক সময় আমি জোর দিই যে কনসাল্টিং একটা ব্যাপার থাকে। যে ট্রেন্ডটা এখন চেঞ্জ হয়ে আসছে, আমি চাচ্ছি যে যার কাছে সাজবে তার সাথে একটা কথাবার্তা বলা। সো হয় কি যে এভরিথিং ওই জিনিসটা সুবিধা হয় যে উনি কি চাচ্ছে, ওনার কাপড়টা কি রকম গয়না পরবে। তো আমি চেষ্টা করি আমার জায়গা থেকে যদি দেখি যে হ্যাঁ উনি এই ধরনের সাজ হয়তো উনি হিন্দি সিনেমা দেখে বা কিছু নিয়ে আসে, সো কোনোটা জায়গায় আমি চেষ্টা করি যে হয়তো শাড়ি, ধরেন উনি হয়তো সবকিছু ফেস চাচ্ছে, সবকিছুই চাচ্ছে, শাড়িটা হয়তো আমাদের দেশেই পড়ছে, তো সেখানে আমি চেষ্টা করি একটু যে এই সাজটা হয়তো চেঞ্জ ইনফ্লুয়েন্স করতে চেষ্টা করি। তো এটা মানে হ্যাঁ, এটা কি প্রচুর প্রভাব যে পড়ে না তা তো না, তবে আমাদের ইভেন্ট প্ল্যানার হিসেবে যেটা করতে হয় যে আমরা তো আসলে আপনার পছন্দটাকে প্রায়োরিটি দিয়ে আমরা আমাদের টেকনিক্যাল ক্যান্ডিডেটের সাথে মার্চ করছি। সেক্ষেত্রে আমরা আইডিয়া দিই, আমাদের আইডিয়া জেনারেট করাটাই আমাদের কাজ। একদমই যে শুধু ইন্ডিয়ান থিমগুলোকে বেশি ফলো করছে তাও না, আমরা এই মুহূর্তে দেশে রিক্সা থিম নিয়ে আমরা কাজ করেছি, আমরা টোটাল প্ল্যানিং এ রিক্সা থিম নিয়ে এসেছি, আমরা জামদানি নিয়ে কাজ করেছি। একদম যে কাজ হচ্ছে না তা না, আবার প্রভাব যে নেই তাও না। আসলে জনাব হাজী মোতালেব, আমাদের একজন দর্শক আপনার কাছে জানতে চেয়েছেন যে কত টাকা থাকলে মানে এখন বিয়ে করার জন্য সাহস করা উচিত যদি সোহাগ কমিউনিটি সেন্টারে তার বিয়েটা হতে হয়, মানে এটা এখন কতটা থাকলে এটা সংখ্যা নির্ধারণ করবে, তো কত লোকের বিয়েটা হবে, অ্যারেঞ্জমেন্ট অ্যারেঞ্জমেন্টটা কত লোকের হবে, জি সেই হইলে আমি এখনই বলে দিতে পারবো। 400 লোকে 400 লোকের এখন ধরেন আমার 25,000 টাকা ভাড়া, আর পার হেড আপনার ডেকোরেশন ফেকর সব মিলে হইলো 40 টাকা। আচ্ছা, এই আর এই এই এটা এটা এই দর্শক নিশ্চয়ই জবাব পেয়েছেন যে এই টাকাটি থাকলে আপনি এখন একটু সাহস করতে পারেন আপনার। আমার হলো সবচেয়ে কনসেশন রেট, যেহেতু আমার বাড়ি ঘর আমার নিজের, জি আমার কোনো ভাড়া দিতে হয় না, জি কাছাকাছি আমি ওইটা আমার বাড়িটার ভাড়া যে পাইতেছে এটা আমার এক্সট্রা, কাজেই আমি এই ওই ব্যবসায়ী যে খুব একটা বড় ব্যবসায়ী যে আপনার এটা খারাপ ভাষায় বলবো না, 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 না। খারাপ ভাষায় বলবো না, আমি খুব সদয় প্রকৃতির লোক। জি ছোট্ট একটা কথা বলবো, আমি যখন বিয়ে করতে যাই আমার ধারণা ছিল যে কমিটি সেন্টার ভাড়া নেওয়া মানে তো দ্যাটস ইট, আমি পুরোটা ভাড়া নিচ্ছি। আমি তখন জানতে পারি যে আমাকে চেয়ার টেবিলে আলাদা ভাড়া দিতে হবে, জনপ্রতি ভাড়া দিতে হবে। এবং এটা আমার একটা কোশ্চেন, কেন আমাকে জনপ্রতি চেয়ার টেবিলে ভাড়া দিতে হবে? আমি সেন্টার নিচ্ছি মানে কি? আমার তো পুরো সেন্টারটাই আসলে থাকা উচিত ছিল আর কি। কমিউনিটি সেন্টার 25,000 টাকা ভাড়া দেওয়ার পরে জন প্রতি কেন ভাড়া দিতে হবে? চেয়ার টেবিলে এটা আগে ছিল না, এটা হ্যাঁ আগে এটা ছিল না। যতটুকু লোক হইতো আমরা কয়টা প্লেট লাগবে, কয়টা গ্লাস লাগবে, কয়টা ডিশ লাগবে, কয়টা কি লাগবে ইত্যাদি ইত্যাদি করে আমাদের রেট অনুযায়ী আমাদের হইতো। এখন দেখা গেছে আমার এই সিস্টেমে ম্যাক্সিমাম 80% কমিউনিটি সেন্টারে তারা হিসাবে ধরে, হিসাবে তাতে আমাদের কমিউনিটি সেন্টার ইয়ার দিতে হয় না, তখন ডেকোরেশন পিলার দিতে হয় না, তখন শুধু ওইটা যা হয় তাতে মোটামুটি গিয়ে দেখা যায় যে একই পড়ে।
আচ্ছা, একে বেশি করে না। হাজী শরীয়তুল্লাহ সাহেবের কাছে জানতে চাইবো যে বিয়ে করার জন্য মানে কনে আর বর ছাড়া আর কি মানুষ একদম নিতেই হবে, নাকি সাক্ষী থাকে ওখানে? দুইজন সাক্ষী ছাড়া তো বিবাহ রেজিস্ট্রি হবে না। ওরা যদি সাক্ষী না নিয়ে যেতে পারে আপনাদের এখান থেকে সাক্ষী? এখানে থেকে সাক্ষী জোগাড় করে নিতে হয়, সাক্ষী- ওরাই জোগাড় করে। ওরাই জোগাড় করে? আমি ওটা কাজী সাহেবের কোনো দায়িত্ব নাই। কাজী সাহেবের কোনো দায়িত্ব নেই, সাক্ষী জোগাড় করার দায়িত্ব হ্যাঁ, বর কনের। আর উকিল যদি মেয়ে না আসে তাহলে মেয়ের পক্ষের উকিল আসতে হবে। মেয়ের পক্ষের উকিল আসতে হবে। আরেকটি প্রশ্ন আসছে আমাদের একজন দর্শকদের থেকে, আপনি মানে প্রথম সব মানে বিখ্যাত মানুষের বিয়ে কার করিয়েছেন, যে খুব বিখ্যাত লোকে নামে চেনে এরকম আপনার জীবনের সব প্রথম স্মরণীয়? ওদের তো স্মরণ নাই, এখন তো বয়স হয়ে গেছে, কারণ আমি রিটায়ার করছি তো জি। 9 সনে, জি। ভুলেও গেছি সব। তবে মধু সাহেবের বিবাহ আমি পড়াইছি। মদুদ সাহেবের, হ্যাঁ, মধু সাহেবের এরশাদ সাহেবের বিয়ে? ঈশ্বর সাহেবের বিবাহ আমি পড়াইছি। জি। এরশাদ সাহেব- 2 নম্বরটা বোধ হয় 2 নম্বরটা পেপারে মানে- আসছে। মানে যেটা বিদিশা এরশাদের সঙ্গে- বিদিশা, হ্যাঁ, হ্যাঁ। বিদিশা এরশাদের সঙ্গে এস, যে- হ্যাঁ। যে ও প্রথম, তাহলে তো সেটা বেশি দিন আগের কথা না মোটামুটি। না, এরকম। আরেকটি প্রশ্ন আপনার কাছে আসছে যে এমন কোন ঘটনা নিশ্চয়ই আছে যে মানে কয়েক প্রজন্মের বিয়ে আপনি পড়িয়েছেন, এটি কি ঠিক? যে মানে দাদা নাতি, দাদা ছেলে নাতি এরকম কি হয়েছে, বা নাতনি দাদি মা, 3 প্রজন্মের 4 প্রজন্মের বিয়ে কি আপনার কাছে হয়েছে এরকম? প্রশ্নটা বুঝলাম না আমি। মানে ধরেন আপনার কাছেই বিয়ে হয়েছে দাদি মা মেয়ে, এরকম কি হয়েছে কখনো? আমি যে ও কথাটা বয়স্কা, বলছিলাম- বয়স্কা? বয়স্কা মহিলার না না, না বয়স্ক না না, বললেন উনি না। বলছেন জি। মার বিয়ে হইল, হ্যাঁ। এরপরে মার ঘরের বাচ্চা বাচ্চা হইল, হইলো। এইগুলো তার হচ্ছে। বিয়ে হইল, আমার তো- ঢের ঘরের বাচ্চা হইল, তার নাতির বিয়ে হইল, এই পুতির কথাটা বিয়েও বলছি। আমি পড়াই। ও, আমি অবশ্য করেছি, নাতির করে পুতির বিয়ে মানে পড়াই। ফ্যামিলির আচ্ছা, মানে অল ভাইয়ের বোন এভরিবডি। মানে সবাই সবাই হ্যাঁ, সবাই হ্যাঁ। সবাই আপনাকে চায়। আপনি বিরতির সময় বলছিলেন যে পালিয়ে বিয়ে করার প্রসঙ্গে যে আপনার ওখানে ওইটাই একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু আবার একটু হ্যাঁ, বলতে ওনারা বলেছে যে পালিয়ে বিয়ে করে কাজী অফিসে। আমার যেটা 2 বার হয়েছিল এটা আমার, বিকজ আমি তাড়াহুড়া করে গেলাম, কারণ অ্যাপয়েন্টমেন্ট থাকলে আমাকে তো আগে যেতেই হয়। তো আমি বসে আছি, বউ এসছে, সবকিছু হয়ে গেছে, ওনার সাথে মনে হয় আত্মীয় স্বজন এসেছিল। তো হঠাৎ করে দেখলাম যে বউ আসে না, একটা মানে একটা হট্টগোল ওখানে। আমি বললাম যে কি হয়েছে, দৌড়াদৌড়ি এটা সেটা, বউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অ্যাপারেন্টলি ওনার রিলেটিভ এসেছিল মেয়েটার সাথে, তো সে বলেছে যে আমি একটু আসছি ইয়ে থেকে, তো টয়লেটে গিয়েছে, তারপর তার পায় না অ্যাপারেন্টলি, আমি জানি না। তো আমি আবার পরে ওনাকে বললাম যে খুঁজে পাচ্ছে না, পরে ফোন টোন করে দেখলো শি ইজ নট দেয়ার, চলেই গেছে। তো আমি বললাম যে কি ব্যাপার, তো মনে হয় পছন্দ কোথাও ছিল। মানে পালিয়ে এসে বিয়ে করার বদলে কোনেই পালিয়ে যাওয়া, মানে এটা মোটামুটি ইন্টারেস্টিং। প্রীত, আমি এই প্রশ্নটা আসলে আগেই আপনাকে করা উচিত ছিল, এটি আমাদের প্রথম প্রশ্ন ছিল যে আলোকচিত্রীরা সাধারণত মানে অনেকেই প্রথম জীবনে কিছু বাড়তি উপার্জনের জন্য ওয়েডিং ছবি বা বিয়ের ছবি তুলে থাকে। আপনি এটাকেই পেশা হিসেবে বেছে নিলেন, আপনি সাংবাদিক ছিলেন, সাংবাদিকতা করতেন, নিউ এজ পত্রিকার সাথে জড়িত ছিলেন বা এখনো একটু আছেন, তো এটা কেন হলো আপনার? আমি যখন ফটোগ্রাফির উপর পড়াশোনা শুরু করলাম পাঠশালায়, এক্সপেন্সিভ, তখন একদমই শুধুমাত্র অর্থের যোগানদাতা ছিল ওয়েডিং ফটোগ্রাফি, এই পেশাটা। আস্তে আস্তে আমার এক ধরনের কাজটার প্রতি ভালোবাসা জন্মালো এবং মানুষের এই পেশাটার প্রতি তিরস্কার আমাকে ভীষণ জেদি করে তুললো। আমি যদি কোথাও গিয়ে আমার পরিচয়টা দিই যে আমি ফটো জার্নালিস্ট, আমাকে ভীষণভাবে সম্মান করা হয়। আমি যেখানেই বলেছি আমি ওয়েডিং ফটোগ্রাফার, সেখানে আমাকে ডিসরেসপেক্ট করা হয় এবং ব্যাপারটা আমার ভীষণভাবে লাগতো। মানে আমি তো খারাপ কিছু করছি না, তাহলে কেন এই পেশাটা কিভাবে দিবে? কারণ আমি পত্রিকাতে আমাকে শোকজ করা হয়েছিল আমি কেন ওয়েডিং ফটোগ্রাফি করি, এইটা লেস প্রেস্টিজিয়াস জব যায় না। আমার যেই বন্ধু বা যেই কাজিনটা কোন একটা প্রোগ্রামে গিয়ে দেখলাম আমি ছবি তুলছি, সে পরিচয় দিতে চাইতো না, সেই বন্ধু এখন আগ বাড়িয়ে বলে যে হ্যাঁ ও তো আমার কাজিন হয়। সো যেই পত্রিকা শোকজ করেছে সেই পত্রিকা এখন ইন্টারভিউ ছাপছে কারণ আমি বিয়ের ছবি তুলি। আমি কখনোই বলছি না যে একটা অনেক বড় কিছু করা হয়ে গেছে, আমি বরাবরই বলার চেষ্টা করেছি যে এটা একটা সম্মানজনক পেশা কেন হতে পারে না। আমরা আল্লাহর রহমতে দেশের গণ্ডি পেরিয়ে এখন বাইরেও কাজ করছি এবং আমরা এটা সেটা খুব কিরকম? আপনি দেশের বাইরে যাচ্ছেন জি, ছবি তুলতে? একটু বলি তার আগে, সেটা হচ্ছে যে খুব দুঃখের বিষয় যে আমাদের দেশে আসলে ফটোগ্রাফিটাকে একটু অন্যভাবে দেখা হয়। চারুকলার মতো জায়গায় ফটোগ্রাফি সাবজেক্ট নেই। আপনি শুনলে অবাক হবেন, বিশ্বের এমন কোনো অ্যাওয়ার্ড নেই ফটোগ্রাফিতে যেটা বাংলায় দেশের কোনো না কোনো ফটোগ্রাফার পায়নি। সেই জায়গাটাকে আমরা আসলে, এটা অনেক বড় একটা ইন্ডাস্ট্রি, আমাদের এখানে ইন্টারন্যাশনাল মানে প্রচুর ফটোগ্রাফার আছে, ফ্রিকোয়েন্টলি বাইরে অ্যাসাইনমেন্ট করছে। আমি 2006 সালে দিল্লিতে অ্যাসাইনমেন্ট করে এসেছি, এই জুনে আমার
পায়নি। সেই জায়গাটাকে আমরা আসলে, এটা অনেক বড় একটা ইন্ডাস্ট্রি, আমাদের এখানে ইন্টারন্যাশনাল মানে প্রচুর ফটোগ্রাফার আছে, ফ্রিকোয়েন্টলি বাইরে অ্যাসাইনমেন্ট করছে। আমি 2006 সালে দিল্লিতে অ্যাসাইনমেন্ট করে এসেছি, এই জুনে আমরা কথা চলছে বাইরে যাওয়ার, এবং আগামী সিজন থেকে ইনশাল্লাহ আমার সাথে কথা হচ্ছে যে আমি ইউকেতে, এখানে যখন অফ সিজনটা তখন ওখানে সিজন, সো এটা কথাবার্তা চলছে যে আমরা ইউকেতে কাজ করবো, আমরা ইনশাল্লাহ কমপ্লিট করতে পারবো। এবং শুধু যে আমি করছি তা না, অনেক ভালো ভালো ছেলে পেলে, এডুকেটেড ছেলে পেলে এই পেশাটার সাথে এখন আছে। আমি যেটা করেছিলাম যে পত্রিকার জবটা ছেড়ে দিয়ে একটা এক্সিবিশন করি, শুধুমাত্র মানুষের ভিউজটা চেঞ্জ করার জন্য, এবং সেই সময়টা আমার ভীষণ কষ্ট হয়েছিল, আমি স্পন্সর পাচ্ছিলাম না, কেউ আমার ফিতা কাটতে রাজি হচ্ছিল না, কারণ ওয়েডিং ফটোগ্রাফির এক্সিবিশনের ফিতা কাটতে গিয়ে যদি মানের মান যদি কমে যায়। সো আমরা একটু আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটু ফারজানা আপার কাছে শুনি যে আপা, আমাদের দেশে এই যে ব্রাইডাল যে সাজের বা কনে সাজের যে এই ব্যাপারটার প্রসার আপনি কিরকম দেখেন, যে মানে পজিটিভলি দেখি, বিকজ ধরেন আগে ব্রাইডাল মেকআপটা তো ধরেন আগে যেরকম ছিল যে একটা বিউটিশিয়ান, হ্যাঁ, যে একটা বিউটিশিয়ান হিসেবে যে পার্লারে যেত, সাজতো, এটা তো এখন যেটা হচ্ছে যে আপনি স্পেশালাইজড হয়ে গিয়েছে, ইন দ্য সেন্স যে আপনি হেয়ার একটা আলাদা সেকশন, স্কিন একটা আলাদা সেকশন, এবং মেকআপ টোটালি একটা আলাদা সেকশনে হয়েছে। যে ধরেন এখানে ক্রিয়েটিভ, আমার মনে হয় যে ক্রিয়েটিভনেসের জন্যই হয়েছে, যে ধরেন আমি হয়তো বের হয়ে আমার জায়গা থেকে আমি বলবো যে বিকজ আমার কাছে মনে হতো যে শুধু মেকআপ করা এটা তো কেউ দেখছে না, সো ওয়েন আই এম ডুইং আ মেকআপ এটা তো কেউ দেখছে না, সো যার জন্য আমি সবগুলিকে আমার কাছে খুব মনে হচ্ছিল যে না, আমি যে কাজটা করি, এত কষ্ট করি ফর হোয়াট, কিসের জন্য, আমার নিজের কাছে একটা আমার ইয়ে ছিল। সো দ্যাট ইজ ওয়াই আমার বইটা বের করেছিলাম তখন আমি। সো ওখান থেকে আমার কাছে মনে হচ্ছে যে ওই রেসপেক্টটা আমি পেয়েছি, হ্যাঁ, সো ইট হ্যাজ চেঞ্জড আ লট। আমার মনে হয় যে অনেকখানি পরিবর্তন হচ্ছে। আমরা আরেকটি বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে সঙ্গে আরো কথা বলবো। বিরতির পর ফিরে এলাম। আজকের বাংলাদেশে জনাব শরীয়তুল্লাহ, আপনার কাছে জানতে চাইবো যে আমরা পত্রপত্রিকায় প্রায়ই দেখি যে অবৈধ বা অননুমোদিত কাজী, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? এটা তো এখনো অনেক কাজই হয়েছে। আগে তো আমাদের একটা হিসাব আসলো এই 3000-এর মতো, এখন তো অনেক বেশি হয়ে গেছে। তাই ওই সময় আমি বেশ কিছু অবৈধভাবে অনুমোদিত কাজই অনেক পয়দা হয়েছে। এই বইটা তো আপনার আমরা চালানের মাধ্যমে আনি, তো এই বিজি প্রেস থেকে, কিন্তু সেটা ছাপাইয়া লইতো বাহির থেকে, আচ্ছা, ছাপাইয়া তারপরে করতো। এই ব্যাপারে আমি কয়েকটা আইন করাইছি সরকার থেকে, তাতেও কোনো কাজ হয় নাই। মানে এটা এরকম এখন নাকের ডাগায় বৈশা মগবাজার চৌরাস্তায় আপনার যে ব্রিজ হয়েছে, ব্রিজের নিচেই অফিসটা, এই অফিসটা একটা সম্পূর্ণ অবৈধ। এটার আপনার কেস আমি করেছিলাম কেস, তাই যেহেতু আমার অফিসের নামের উপরেই যখন ব্যবহার করতেছে, আপনি আদালতের দ্বারস্থ হয়েছে, এই বিষয়ে হাজী মোতালেব আপনি কিছু বলবেন যে অননুমোদিত কাজে এটা কোনো সংকটের সৃষ্টি করছে কিনা, বা এর থেকে পরিত্রাণের উপায় কি, এক কথায় যদি বলতেন? হ্যাঁ, করছে, এবং এর থেকে এটা সরকারের সহায়তা ছাড়া বা সরকারের মানে ডাইরেক্ট পৃষ্ঠপোষকতা ছাড়া, পর্যবেক্ষণ ছাড়া, ভালো কথা, আমি স্পষ্ট বলছি, পৃষ্ঠপোষকতা ছাড়া এটা করতে পারে না। এই ক্ষেত্রে শেয়ার পায় কর্তৃপক্ষ, নিম্নমানের হোক, উচ্চমানের হোক, মধ্যমানের হোক, তাদের সহায়তা ছাড়া এই সাইনবোর্ড দিয়ে বসতে পারে না বিয়ের কাজী অফিস, এটা লিখতে পারে না। কাজে এখানে দুর্বলতা আছে আমাদের প্রশাসনে। আমরা ফারজানা আপার কাছে রূপ বিশেষজ্ঞ হিসেবে প্রথম প্রশ্ন করব, শেষ প্রশ্নটি, সেটি হচ্ছে যে বিয়ের দিনের কনের জন্য বা বরের জন্য আপনার কোনো পরামর্শ, কোনো সাজেশন? হ্যাঁ, আমি বলবো যে যখন একটা বিয়ে ডেট ঠিক হয়, হ্যাঁ, বড় অনুষ্ঠানের জন্য এটা অবশ্যই উচিত যে যার কাছে সাজবে তার সাথে গিয়ে একটু প্রি কনসালটেন্ট করা, যে কি করবে না করবে, এটা ইজি হয়। ওই দিন কি সাজবে না সাজবে, কি কাপড় পরবে না করবে, সো এটা আমার জন্য সুবিধা, যে আসবে তাদের জন্য সুবিধা হয়। মানে আগে থেকে যদি কনসাল্টিং, যেটা আমি সবসময় বলেছি যে প্রি কনসাল্টিং একটা দরকার, এটা আমাদের ব্রাইডালিতে আমরা এস্টাবলিশ করতে চাচ্ছি যে একটা কনসাল্টিং দরকার আছে, যে আপনি যার সাথে সাজেন বা ফটোগ্রাফি বা এনিথিং, কি কাপড় পরবে, কি গয়না পরবে, সো ওটার সাথে সাজটা কি হতে পারে, সেটা ধরেন এক্সপার্ট অ্যাডভাইস হিসেবে আমি দিতে পারি, সো জিনিসটা সুন্দর হয়। এটা বিয়ের দিন, বড় উৎসবের দিনে আপনার সাজেশন, জেনারেল সাজেশন? নিশ্চয়ই, সেটা হচ্ছে যে এটা আসলে দিন শেষে একটা টিম ওয়ার্ক। আপনার সাথে যখন আসলে আমরা একসাথে কাজ করার জন্য পরিকল্পনা করি, তখন সেটা আসলে শুধু আপনার বা আমার প্রোগ্রাম থাকবে, তখন সেটা আমাদের প্রোগ্রাম। আমাদের ইচ্ছা হচ্ছে যে আমরা সবাই মিলে একটা সুন্দর প্রোগ্রাম
প্ল্যান করে ফাজাল ভাই যেটা বললেন আসলে প্রি প্ল্যান বা কাউন্সিলিংটা অনেক বেশি জরুরি। আমরা আমাদের সাথে ফটোগ্রাফার হিসেবে আমার সাথে আগে দেখানো করলে আমি ছবি তুলতে যেতে চাই না, সো এই প্রি কাউন্সিলিং এর সেই জায়গা থেকে আর কি সো সবকিছু মিলে একসাথে মিলে আসলে একটা সুন্দর দিন কারো রাঙিয়ে তুলতে হবে। আজকের অনুষ্ঠানে আপনারা এসেছেন বলে আজকে আমাদের পুরো স্টুডিওটাই অনেকটা বিয়ে বাড়ি মনে হচ্ছে। আজকের এদিকে একটা উৎসবের আমেজ দেওয়ার জন্য জনাব শরীয়তুল্লাহ, জনাব হাজি মোতালেব এবং ফারজানা আপা, প্রীতরাজ, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামী রোববার এই সময়। শুভ